ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। দেখো, আজকে একটু সম্পূর্ণ আলাদা বিষয়ে আলোচনা করব। আমি স্ক্রিনটা বড় করে দিচ্ছি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বাংলার একটা বিষয়, বাংলার প্রবন্ধ রচনা, সেটা নিয়ে আলোচনা করব। এই পুরো পিডিএফটা এবং পুরো যে পিডিএফটা সাজিয়েছি, তোমাদের বাংলার স্যার সাজিয়েছে, আমি সাজাইনি পিডিএফটা। এবং পুরো ক্লাসটা বাংলার স্যারেরা নেওয়ার কথা ছিল, কিন্তু একটা ব্যক্তিগত কারণবশত তিনি ক্লাস নিতে পারছেন না এবং অনুপস্থিত রয়েছেন। তাই উনি আমাকে টোটালটা বুঝিয়ে দিয়েছেন। আমি যতটা বুঝতে পেরেছি ততটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং রচনাতে তো বেশি কিছু করার নেই, তোমাদেরকে ভালো করে পড়তে হবে, নিজে আয়ত্ত করতে হবে জিনিসটা। মুখস্থ না করে আত্মস্থ করতে শেখো, তাহলে কিন্তু তোমরা নিজেরা ওটা লিখে দিতে পারবে। ঠিক, যতগুলো পয়েন্ট আছে সেগুলো মন দিয়ে বোঝো, সোজাসুজি ভাষায় লিখে যান স্যার। আর এই ক্লাসটি করানোর পরে যদি কোথাও করার অসুবিধা হয় বুঝতে, বা যদি কোনো খটকা লাগে কারো, তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো, স্যার দেখে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, কারণ এটা যেহেতু আমার সাবজেক্ট অতটা নয়, তাই এটাতে বেশি ইয়ে করার প্রয়োজন নেই। আর আমার বেশি ইয়ে করার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে ক্লাসে শুরু করি। আজকের একক হচ্ছে বাংলার প্রবন্ধ রচনা, উপ-একক বিশ্ব স্নান। আজকে আমরা প্রবন্ধ রচনা করবো, সেটা হচ্ছে এককটা পুরো বিশ্ব স্নান। এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে, মাধ্যমিকে যারা 2025 দেবে তাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট একটা রচনা বলতে পারো, খুব ইম্পর্টেন্ট বিশ্ব স্নান। তাই পুরোটা লিখিয়ে দেওয়া হয়েছে, তোমরা পিডিএফটি ভালো করে দেখো এবং পিডিএফটি ক্লাসটি শেষ হওয়ার পরে ক্লাসটি ভালো করে মন দিয়ে শোনো, বোঝো, এবং ক্লাসটি শেষ হওয়ার পরে অবশ্যই পিডিএফটি আমাদের টেলিগ্রাম থেকে কালেক্ট করে নিতে পারো। তাহলে দেখো, উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন মানে কি? গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ পৃথিবীতে তাপের যে একটা উষ্ণতার যে বৃদ্ধির ব্যাপার, সে ব্যাপারটা এখানে বলা আছে। যার ফলে যে সমস্যাগুলি হয়, আমাদের যে অসুবিধাগুলি হচ্ছে এখন, সেই সমস্যার কথা এখানে বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। তাই এটি নিয়ে একটা পুরোটা প্রবন্ধ লেখা হয়েছে, 10 নম্বরে যেটা থাকে তোমাদের মাধ্যমিক পরীক্ষায়। পুরোটা দেখো, বোঝো এবং আত্মস্থ করো। মুখস্থ না করে, মুখস্থ করলে কি অনেক সময় ভুলে হটকা লাগে, কিন্তু যদি ভালো করে বুঝে নাও তাহলে তোমরা নিজের থেকে ওদেরটা লিখে নিতে পারবে। ভূমিকায় কি লেখা আছে? বিশ্ব উষ্ণায়ন কথাটির সঙ্গে এখন সারা বিশ্বের মানুষের পরিচিত। ঠিক, এটা ঠিক। পৃথিবীর ভূমি বা জলস্তর থেকে উপরের দিকে ট্রপোস্ফিয়ার পর্যন্ত অঞ্চলে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন। এভাবে তোমার ভূমিকাটা লিখবে। এই উষ্ণতা বৃদ্ধি কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নয়। এটা কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নয়, সারা বিশ্বে উষ্ণতা বৃদ্ধির কারণে কবলে পড়েছে। একটা নির্দিষ্ট অঞ্চলে, ধরো তোমার মনে হলো যে একটা নির্দিষ্ট অঞ্চলে বিশ্ব উষ্ণায়ন ঘটলো, এখানে হলো না, কিন্তু এটা নয়, এটা সারা বিশ্বে এই উষ্ণতা বৃদ্ধি, উষ্ণতা বৃদ্ধির কবলে পড়েছে। আসলে উষ্ণতা বৃদ্ধি মানে বিশ্ব উষ্ণায়ন, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং। মানব সভ্যতার সামনে এক ভয়াবহ বিপদ সংকেত, যে আমাদের পরবর্তী প্রজন্ম কেন এবং এখনকার প্রজন্মই আমাদের সামনে একটা একটা ভয়াবহ বিপদ সংকেতে বিশ্ব উষ্ণায়ন। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির মূলে আছে মানুষের কার্যকলাপ। এই যে সত্যি ঘটনা একটা বলছে, যে পৃথিবীর যে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, বিশ্ব উষ্ণায়নটা হচ্ছে, তার মূলে রয়েছে মানুষের কার্যকলাপ, মানসিক কার্যকলাপ। ঠিক আছে, মানুষ নিজের থেকে তার বিপদ ডেকে আনছে, নিজের পায়ে নিজে কুড়াল মারছে। কী হবে আমরা পুরোটা পরে জানবো। আর সেই তাপমাত্রা বৃদ্ধি এই সমগ্র বিশ্বের মানুষকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে চলেছে। ঠিক, আর তাপমাত্রা বৃদ্ধি সমগ্র বিশ্বের মানুষকে ধ্বংসের পথে কিন্তু এগিয়ে নিয়ে চলেছে। গোগ্রাসে কিন্তু খেয়ে ফেলার একটা সম্ভাবনা তৈরি করছে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন লিখলে আছে। এবার আমাদের স্যার কী করেছে, স্যার মনে হয় পয়েন্ট দিয়ে করে দিয়েছে পুরোটা। তোমরা যদি পয়েন্ট দিয়ে করতে চাও, পয়েন্ট দিয়ে করলে খুব ভালো হবে। আর যদি পয়েন্ট দিয়ে না করতে চাও, তাহলে কিন্তু পুরোটা তোমরা কন্টিনিউ লিখে যেতে পারো, কিন্তু পয়েন্ট দিয়ে করাটা বেস্ট হবে আর কি। বিশ্ব উষ্ণায়নের কারণ লিখবে প্রথমে। বিশ্ব উষ্ণায়ন কী কারণে হয় বিশ্ব উষ্ণায়ন? দেখো, গৃহস্থলীর কাজে কলকারখানা, যানবাহনের কয়লা, খনিজ তেল প্রভৃতি জীবাশ্ম জ্বালানি ব্যাপক ব্যবহারে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, মিথেন প্রভৃতি গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। তাহলে গৃহস্থলীর যে কাজ, কলকারখানার যে ধোঁয়া, যানবাহনের যে কয়লা, যানবাহনের যে ধোঁয়া, যে পলিউশনগুলো, যে দূষণগুলো, সেটার মাধ্যমে কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, মিথেন প্রভৃতি গ্যাসের যে স্বাভাবিক যে ভারসাম্য, সেটার থেকে কী হচ্ছে, সেটার থেকে অতিরিক্ত বেশি বৃদ্ধি পাচ্ছে এবং তারপরে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কিন্তু বাড়িয়ে দিচ্ছে। ঠিক, গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। সূর্যই পৃথিবীর সব রকম তাপের উৎস। এই তাপ ছোট ছোট তরঙ্গ দৈর্ঘ্যে পৃথিবীতে আসে। ছোট ছোট তরঙ্গের মাধ্যমে, একটা সূর্য থেকে ছোট ছোট তরঙ্গের মাধ্যমে তাপটা কিন্তু পৃথিবীতে আসে। সূর্যের তাপ আবার প্রতিফলিত বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, আসে, এবং সেটি প্রতিফলিত হয় বিকিরিত বিভিন্ন প্রক্রিয়ার সাহায্যে সেটি আবার মহাশূন্যে ফিরে যায়। কিন্তু এই গ্রিন হাউস গ্যাস সূর্যের তাপকে ফিরে যেতে বাধা দেয়। কিন্তু যতটা এই গ্রিন হাউস গ্যাসটা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আমরা বললাম যে গৃহস্থলীর কাজ, কলকারখানার ধোঁয়া, যানবাহন, কয়লা, এগুলির মাধ্যমে যে গ্রিন হাউস গ্যাসটা বৃদ্ধি পাচ্ছে, এটা কি করছে, এটা যে সূর্যের যে একটা দৈনিক যে একটা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বাধা ঘটাচ্ছে, প্রক্রিয়ার মধ্যে বিঘ্ন ঘটাচ্ছে। কীরকম? যে সূর্যের তাপটা যে আসে পৃথিবীতে এবং সেটা যে এসে যে আবার প্রতিফলিত বিকৃত বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মহাশূন্যে ফিরে যায়, সেক্ষেত্রে এই ফিরে যাওয়ার ক্ষেত্রে বা কোনো প্রক্রিয়াটির ক্ষেত্রে একটা বড় বিঘ্ন ঘটাচ্ছে গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে,
গ্রিনহাউস গ্যাস ও জলীয় বাষ্প পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপরশ্মিকে প্রতিফলিত করে আবার পৃথিবীর বুকে পাঠিয়ে দেয়। গ্রিনহাউস গ্যাস কী করে, যে গ্যাস ও জলীয় বাষ্প কী করে পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপরশ্মিকে, যারা পৃথিবী থেকে সূর্যের তাপরশ্মি যেটা আসছে, এসে যে আবার সেটা বিকিরিত হয় প্রতিফলিত প্রক্রিয়ার মাধ্যমে, সে যে যখন আবার মহাশূন্যে ফিরে যাচ্ছে, সেই ফিরে যাওয়া প্রক্রিয়াকে প্রতিফলিত করে আবার পৃথিবীর বুকে পাঠিয়ে দেয়। কী করে, ওই যশোর যখন ফিরে যাওয়ার চেষ্টা করে সেটাকে গ্রিনহাউস গ্যাসে কী করে আবার কিন্তু পৃথিবীর বুকে পাঠিয়ে দিচ্ছে। রাইট, তাহলে এইভাবে কিন্তু বুঝতে হবে তোমাদেরকে, বুঝে গেলে কিন্তু তোমরা নিজে লিখতে পারবে। রাইট, দেখো, ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে। এই কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে চাষের জমি বৃদ্ধি, শিল্পায়ন, বসতি স্থাপন প্রভৃতির কারণে পৃথিবীর বনভূমির পরিমাণ ক্রমশ কমে আসছে। গৃহস্থলীর বর্জ্য পদার্থ, তাহলে কি বলছে যে চাষের জমির বৃদ্ধি হচ্ছে, প্রচুর পরিমাণে শিল্পায়ন হচ্ছে, বসতি স্থাপন হচ্ছে, সবদিকে এখন বসতি স্থাপন হচ্ছে, প্রচুর ঘরবাড়ি, প্রচুর বসতি স্থাপন হচ্ছে। তাই প্রভৃতি কারণ পৃথিবীর বনভূমির যে বনভূমির যতটা পরিমাণ আমাদের থাকা দরকার, সেখান থেকে কিন্তু স্থাপন হয়ে বনের পরিমাণটা কমে আসছে। ঠিক, তাহলে গৃহস্থালীর আমাদের কী করতে হবে, যতটা পরিমাণ বনভূমি রাখতে হবে। ঠিক আছে, যতটা মানে প্রকৃতির কোনো জিনিস নিয়ে আমাদের হস্তক্ষেপ করা চলবে না। গৃহস্থলীর বর্জ্য পদার্থ, কলকারখানায় বিষাক্ত রাসায়নিক বর্জ্য পদার্থ খাল, বিল, নদী, নালায় ফেলা হচ্ছে। ঠিক বলেছে এটা, যে গৃহস্থলীর বর্জ্য পদার্থ কলকারখানায় যে বিষাক্ত রাসায়নিক বর্জ্য পদার্থ খাল, বিল, নদী, নালায় ফেলা হচ্ছে। নিউক্লিয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা নিউক্লিয় বিস্ফোরণের ফলে তেজস্ক্রিয় বিকিরণ ঘটে। যে নিউক্লিয় বিস্ফোরণগুলি হয় তার মধ্যেও তেজস্ক্রিয় বিকিরণটি ঘটছে। কৃষি জমিতে ব্যবহৃত কীটনাশক ও রাসায়নিক সারও ব্যাপক দূষণ ঘটায়। কৃষি জমিতে ব্যবহৃত যে কীটনাশক সারগুলি হয় এবং রাসায়নিক যে সার হয় সেগুলি দ্বারা ব্যাপক পরিমাণে দূষণটি ঘটছে, কিন্তু মানুষ তাদের বুঝেও সেটা করে যাচ্ছে। রাইট, তারপরে এই গ্লোবাল ওয়ার্মিংটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে কৃষি জমিতে যে এটা হয়, কীটনাশক ব্যবহৃত হয়, যে রাসায়নিক সারটি ব্যবহৃত হয়, তার ফলে ব্যাপক দূষণ ঘটাচ্ছে। এভাবে তোমাদেরকে লিখতে হবে। দেখো নেক্সট পয়েন্ট কী আছে, বিশ্ব উষ্ণায়নের ফল। এই বিশ্ব উষ্ণায়নের কারণটা জানলাম, কী কারণে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এবং বিশ্ব উষ্ণায়নের ফলে যে ক্ষতিগুলি হচ্ছে, কী ফল হচ্ছে, তার ফলে অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার ফলে কী ফলটা হচ্ছে, কী ক্ষতিগুলো হচ্ছে, সেটা আবার জানবো। কী বলেছে, উষ্ণায়নের ফলে সমুদ্রের জলস্রোত এবং পৃথিবীর বায়ুস্রোতের ধরন এবং গতিপথ পাল্টে যাচ্ছে। আবহাওয়া জলবায়ুতে পরিবর্তন দেখা দিচ্ছে। বিভিন্ন ঋতু তাদের বৈশিষ্ট্য হারাচ্ছে এবং শীতকালে ধরো অতিরিক্ত শীত পড়ে গেল, যেটা তোমার শীতকাল, সেখানে শীত না থেকে গ্রীষ্মকাল শুরু হয়ে গেল। এভাবে কিন্তু কী হচ্ছে, যে বিভিন্ন ঋতু তাদের বৈশিষ্ট্য হারাচ্ছে এই বিশ্ব উষ্ণায়নের অতিরিক্ত বৃদ্ধির ফলে। বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে, যেটা আমাদের সামাজিক বাস্তুতন্ত্র, যেটা স্বাভাবিক অবস্থায় আছে, সেটা ভারসাম্য যে স্বাভাবিক থেকে নষ্ট হচ্ছে। উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রাণী তাদের বাসস্থান পরিবর্তন করছে। যতটা উষ্ণতা বৃদ্ধি হচ্ছে, সেখানে একটা মানে নিজের লিমিটের থেকে বাইরে যদি কোনো একটা জিনিস হয়ে যায়, সেখানে তো কেউ থাকতে পারে না। তাহলে প্রাণীদের যে বাসস্থান, সেখানে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তারা তাদের বাসস্থান কী করছে, চেঞ্জ করছে, পরিবর্তন করছে। তারা মাইগ্রেশন হয়ে যাচ্ছে, মাইগ্রেটর জীব হয়ে যাচ্ছে তারা, মানে এক জায়গা থেকে অন্য স্থানে চলে যাচ্ছে উষ্ণতা বৃদ্ধির ফলে। বিভিন্ন প্রজাতির প্রাণী উষ্ণতার সঙ্গে খাপ খাওয়াতে না পেরে নিশ্চিহ্ন হয়ে যায়, এবং অনেকগুলো প্রাণী যেগুলো আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে। কী কারণে, যে উষ্ণতা যেখানে বৃদ্ধি হচ্ছে, সেখানে উষ্ণতার সঙ্গে খাপ খাওয়াতে পারছে না, উষ্ণতার সঙ্গে তারা মিলিয়ে নিতে পারছে না, তাই তারা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। জলাভূমিতে মাছের উৎপাদন হ্রাস পাচ্ছে, উদ্ভিদের ফলন কমছে। অবশ্যই একটা খুব ভালো পয়েন্ট করা হয়েছে এখানে। ঠিক, তাহলে শুনে যাও, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একসময় নিশ্চিহ্ন হয়ে যাওয়া ভাইরাস আবার ফিরে আসছে, কিংবা কিছু ভাইরাস অতিমাত্রায় এটা ভুল লেখা টাইপিং হয়ে গেছে, এটা সক্রিয় হয়ে উঠছে। ফলে মানুষ, উদ্ভিদ, অন্যান্য প্রাণী নানা রোগে আক্রান্ত হচ্ছে। এটা পূর্ণচ্ছেদ। কী বলছে, যে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একসময় নিশ্চিহ্ন হয়ে যাওয়া ভাইরাস আবার ফিরে আসছে, মানে যখনই একটা তাপমাত্রাটা স্বাভাবিক অবস্থায় ছিল, তখন যে বিভিন্ন প্রকার ভাইরাস, জীবাণু, ঠিক আছে, রোগ, সেগুলো চলে যাচ্ছিলো, কিন্তু যখন তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, তখন তার পেছনে যে ভাইরাসগুলো কী হচ্ছে, ফিরে আসছে আবার আগের মতন, এবং ওইগুলো থেকেও নতুন যে ভাইরাস সেগুলো সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আর কি হচ্ছে, যে অতিমাত্রায় মানুষ সক্রিয় হচ্ছে ভাইরাসগুলি, ফলে মানুষ, উদ্ভিদ অন্যান্য প্রাণী নানা রোগের আক্রান্ত হচ্ছে। রাইট, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বাড়ছে। আবহাওয়ার বিভিন্ন প্রকার পরিবর্তন হচ্ছে বলে প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগগুলো, ডিজাস্টারগুলো বিভিন্ন পরিমাণ ব্যাপকভাবে বাড়ছে। কোথাও দেখা দিচ্ছে কোথাও খরা দেখা দিচ্ছে, কোথাও বা বন্যা, ঝড়, ঝঞ্ঝা, সুনামি, ভূমিকম্প প্রভৃতি এগুলো দেখা দিচ্ছে। তাহলে বৃষ্টির ফোঁটা ভেদ করে আসছে বায়ুমণ্ডলের বিভিন্ন বিষাক্ত গ্যাস, ফলে বৃষ্টির ফোঁটায় সেগুলি মিশে যে এক অ্যাসিড রেন হয়। তাহলে অ্যাসিড রেন কী কারণে হচ্ছে, যে এই যে বৃষ্টির ফোঁটার মধ্যে বিভিন্ন প্রকার যে ইয়েগুলো, বায়ুমণ্ডলের বিভিন্ন বিষাক্ত গ্যাস, সেগুলো বৃষ্টির ফোঁটার মধ্যে মিশছে, এবং তার ফলে তৈরি হচ্ছে অ্যাসিড বৃষ্টি। এবং অ্যাসিড বৃষ্টি কী বলছে, এর ফলে উদ্ভিদ, জলজ প্রাণী, স্থাপত্য কীর্তি প্রভৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ তাজমহলের যে
সৌন্দর্যতা নষ্ট হচ্ছে কী করে? এই অ্যাসিড রেনের ফলে। অ্যাসিড রেনের ফলে তাজমহলের সৌন্দর্যতা নষ্ট হচ্ছে, তাজমহলটা একদম ক্ষয়ে দিচ্ছে আর কি। তাজমহলটাকে স্থাপত্য কীর্তি বলে যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে জিনিসগুলোর মাধ্যমে, অ্যাসিড রেনের মাধ্যমে, এবং টোটালটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের মাধ্যমে বা তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য। নেক্সট বলেছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে জলের বাষ্পীভবন বাড়ছে, ফলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, মিথেনের পরিমাণ বাড়ছে, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় মেরু প্রদেশের বরফ গলছে, হিমবাহ, পাহাড় চূড়ার যে টপের যে বরফ সেগুলো গলছে। তো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে বাষ্পীভবন বাড়ছে, নিজস্ব স্বাভাবিক অবস্থা হারাচ্ছে, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, মিথেনের পরিমাণ বাড়ছে, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার মেরু প্রদেশে বরফ গলছে, রাইট, গলছে, হিমবাহ গলে যাচ্ছে, জল হয়ে যাচ্ছে গলে, পাহাড় চূড়ায় যে বরফগুলি রয়েছে সেগুলো গলে যাচ্ছে। এর ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। তাহলে আমাদের পয়েন্ট ছিল দুটা, বিশ্ব উষ্ণায়নের ফল, বিশ্ব উষ্ণায়নের কারণ। এবারে প্রতিকার কী করে করবে উপসংহার সেটা লেখা আছে। ঠিক, উপসংহার বলছে যে হারে উষ্ণায়ন বাড়ছে, বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, তাতে ভবিষ্যতে বিশ্বের স্থলভাগ জলের তলায় চলে যেতে পারে। এটা ঠিক কথা একটা। সারা বিশ্বের মানুষ এগিয়ে আসতে হবে, সারা বিশ্বের মানুষকে এগিয়ে আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কয়েকটি ব্যবস্থা সব দেশকে গ্রহণ করতে হবে। যেমন গাছপালা একেবারে কাটা চলবে না, গাছপালা তো একেবারে কাটা চলবে না, বৃক্ষরোপণ করো, বৃক্ষছেদন না, বৃক্ষরোপণ করো। অপরদিকে নতুন নতুন বনভূমি গড়ে তুলতে হবে। যে আমরা পয়েন্ট জানলাম যে কী কারণে ফল, যখন আমরা বিশ্ব উষ্ণায়নের ফলটা পড়ছিলাম তখন জানলাম যে বনভূমির ব্যাপারটা, যে বনভূমি কেন কমে আছে, প্রচুর পরিমাণে বসতি স্থাপন হচ্ছে, যে জন্য বনভূমি হ্রাস করছে। কিন্তু বনভূমি গড়ে তুলতে হবে আমাদেরকে, সবার দিকে নতুন নতুন বনভূমি গড়ে তুলতে হবে। ঠিক আছে, বিশ্ব উষ্ণায়ন আটকানোর জন্য কয়লা, খনিজ তেলের পরিবর্তে ব্যবহার করা যায় এমন শক্তির ব্যবহার বাড়াতে হবে। কয়লা ব্যবহৃত হচ্ছে, খনিজ তেল ব্যবহৃত হচ্ছে, এইসব ব্যাপারগুলো হোক, কিন্তু একদম স্বল্প মানে হোক, লিমিটের মধ্যে হোক ব্যবহার কিন্তু। এবং এছাড়াও যে এদের বিকল্প যে ব্যবস্থা সেগুলো করতে হবে, যেমন এখন সাইকেল ব্যবহার করো। ঠিক এভাবে কিন্তু বলা হচ্ছে এই পুরো ইয়েটাতে, যে এভাবে কিন্তু আমরা বিশ্ব উষ্ণায়ন থেকে মুক্তি পেতে পারি। এবং এটাই ছিল তোমাদের পুরো রচনাটা, প্রবন্ধ রচনাটা, যেটা স্যার তোমাদের করেছিল, লিখেছিল। আশা করি সকলে বুঝতে পেরেছে, না বোঝার মতো কিছু থাকেনি এটাতে। টোটালটা ভালো ছিল, খুব ইয়ে করে লেখা ছিল। তাহলে এইটাই ছিল। সেখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা যদি আমরা পুরোটা কন্ট্রোল করতে যাই, পুরোটা আমাদের ঐক্যবদ্ধ হয়ে সাজাতে চাই, তাহলে পৃথিবীটা এরকম একটা রূপ নেবে। আর যদি আমরা হাল ছেড়ে দিই, গাছ কেটে শুরু করে দিই, ইয়ে করতে শুরু করে দিই, তাহলে পৃথিবীর এরকম অবস্থাটা হয়ে যাবে। তাহলে আমাদেরকে সক্রিয় হতে হবে, আমাদেরকে নিজেদের ভবিষ্যৎ নিজেকে ঠিক করতে হবে। ঠিক আছে, তাহলে এটাই ছিল আজকের ক্লাস। টোটালটা আশা করি বুঝতে পেরেছো। কোথাও কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবে, স্যার যতটা সম্ভব উত্তর চেষ্টা করবে। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং বিভিন্ন প্রকার যে সাজেশন ভিডিও, ইতিহাসের যে বর্ণনামূলক ভিডিও, কোশ্চেন ভিডিও সব রেডি করে যাও, সব তৈরি করে যাও। ঠিক আছে, পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নতুন ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।